আলমারি গোছাতে গিয়ে পুরনো একটা ডায়েরি পেলাম। পাতা উল্টাতে গিয়ে আমার কলেজ জীবনের কিছু ছবি বের হলো। 18-19 বছর বয়সের ছবি, তখন আমি বেশ স্লিম আর সুন্দর ছিলাম। ছবিগুলো দেখে নস্টালজিক হয়ে পড়লাম। ছেলে পাশে এসে বসল, ছবিগুলো দেখতে লাগল। একটা ছবি হাতে নিয়ে সে অবাক হয়ে বলল, মা, এটা তোমার ছবি? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ, তোমার মায়ের যৌবনের ছবি। সে ছবিটা মনোযোগ দিয়ে দেখতে লাগল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, এই ছবিতে তোমাকে দেখাচ্ছে আমার বয়সী কোনো মেয়ের মতো। আমি বললাম, তখন তো আমি তোমার বয়সীই ছিলাম। সে ছবিটা বুকের কাছে চেপে ধরে বলল, মা, এই ছবির মেয়েটাকে যদি আমি কোথাও দেখতাম, আমি নিশ্চয়ই প্রেমে পড়ে যেতাম। আমি লজ্জা পেয়ে বললাম, কি যে বলিস? সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি সত্যি বলছি। এই ছবির তুমি আর এখনকার তুমি, দুজনকেই আমি ভালোবাসি। আমার হৃদয়ে একটা অদ্ভুত কম্পন অনুভব করলাম। সে আরও বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবেই নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। তুমি আমার স্ত্রী হয়ে যাও, আমি তোমাকে সেই যৌবনের মতোই সুন্দর রাখব। পুরনো ছবির গন্ধ আর তার কথার মিশ্রণে আমি হতবাক হয়ে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা আহমেদ। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম রাহুল আহমেদ, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর সানিয়া। রিয়াদ 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সানিয়া 13 বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। সেদিন বিকালবেলা পুরনো আলমারিটা পরিষ্কার করছিলাম। কত জিনিস জমেছিল। হঠাৎ একটা পুরনো ডায়েরি পেলাম। সেটা খুলে দেখি আমার কলেজ জীবনের স্মৃতি। 18 বছর বয়সের কিছু ছবি বের হল। দেখে অবাক হয়ে গেলাম, তখন আমি কত সুন্দর ছিলাম। চুল লম্বা, চেহারা ভরাট, চোখে স্বপ্ন। ছবিগুলো দেখতে দেখতে হারিয়ে গেলাম অতীতে। হঠাৎ রিয়াদ পাশে এসে বসল। মা, কি দেখছ? জিজ্ঞেস করল। আমার পুরনো ছবি একটা ছবি তার হাতে দিলাম। রিয়াদ ছবিটা দেখে অবাক হয়ে গেল। মা, এটা সত্যিই তুমি? কত সুন্দর লাগছে। হেসে বললাম, হ্যাঁ, তোমার মায়ের যৌবনকাল। রিয়াদ ছবিটা আরও কাছ থেকে দেখল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, সত্যি বলছি, এই ছবিতে তোমাকে আমার বয়সী কোনো মেয়ের মতো লাগছে। তখন তো আমি তোমার বয়সীই ছিলাম। মৃদু হাসলাম। রিয়াদ ছবিটা বুকের কাছে নিয়ে বলল, মা, এই ছবির তোমাকে যদি আমি কোথাও দেখতাম, আমি পাগল হয়ে যেতাম। আমি লজ্জিত হয়ে বললাম, কি যে বলিস? রিয়াদ গম্ভীর হয়ে বলল, সত্যি মা। এই ছবির তুমি আর এখনকার তুমি, দুজনকেই আমি ভীষণ ভালোবাসি। আমার বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হল। রিয়াদ আরও বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও দেখি। তুমি এত সুন্দর যে আমার মনে হয় তুমি যদি আমার বয়সী হতে, আমি তোমাকে বিয়ে করতাম। ছবির গন্ধ আর তার কথার মিশ্রণে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। কিন্তু তখনই সানিয়া ছুটে এসে বলল, মা, দিদিমা এসেছেন। আমি চমকে উঠলাম। রিয়াদের দিদিমা মানে আমার শাশুড়ি এসেছেন। রিয়াদ ছবিটা রেখে দিয়ে দৌড়ে গেল। আমিও দ্রুত ডায়েরিটা গুছিয়ে নিচে নামলাম। শাশুড়ি এসেছেন পুজোর কেনাকাটার জন্যে। মীরা, চলো বাজারে যাই। তোমার সাথে থাকলে ভালো দাম পাবো। বাজারে যাওয়ার সময় রিয়াদের সেই কথাগুলো মাথায় ঘুরছিল। কিন্তু শাশুড়ির সাথে ব্যস্ত থাকায় ভাবার সময় পেলাম না। বাজার থেকে ফিরে এসে দেখি রিয়াদ আমার ডায়েরিটা নিয়ে বসে আছে। আরও ছবি বের করেছে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, রিয়াদ, এগুলো আমার ব্যক্তিগত জিনিস। রিয়াদ মিষ্টি হেসে বলল, মা, তুমি এত সুন্দর ছিলে যে আমি দেখতেই থাকতে পারি। তার এই কথায় আবারও সেই অদ্ভুত অনুভূতি হল। কিন্তু এবার আমি নিজেকে সামলে নিলাম। খানা তৈরি করতে হবে। তুমি পড়তে বসো। রাতে খাওয়ার সময় রিয়াদ আবার সেই ছবির কথা তুলল। বাবা, মায়ের 18 বছর বয়সের একটা ছবি দেখেছি। কি সুন্দর। রাহুল হেসে বলল, হ্যাঁ, তোমার মাকে দেখেই তো আমি পাগল হয়েছিলাম। রিয়াদ বলল, বাবা, তুমি কি করে এত সুন্দর একটা মেয়েকে পেলে? ভাগ্য ভালো ছিল। রাহুল আমার দিকে তাকিয়ে হাসল। কিন্তু রিয়াদ আরও বলল, বাবা, আমার যদি তোমার মতো ভাগ্য থাকত, আমিও মায়ের মতো একটা মেয়েকে বিয়ে করতাম। এই কথায় রাহুল একটু অবাক হল। আমিও একটু অস্বস্তি বোধ করলাম।
রাতে শোয়ার সময় রাহুল আমাকে বলল, মীরা, রিয়াদ কেন এমন কথা বলছে? ছেলেমানুষি। বড় হলে ঠিক হয়ে যাবে কি, এই বলে বিশ্বাসটা এড়িয়ে গেলাম। পরের দিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, আমি তোমার সেই ছবিটা ফ্রেম করে রাখতে চাই। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কারণ তুমি খুব সুন্দর। আমি চাই সবাই জানুক আমার মা কত সুন্দর গো। তার এই নিরীহ কথায় আমার মন খারাপ লাগল। হয়তো আমি ভুল বুঝেছিলাম। ছেলে শুধু গর্ব করতে চায়। কিন্তু সেদিন বিকালে এমন একটা ঘটনা ঘটল যা আমাকে আরও বেশি চিন্তায় ফেলল। আমি বাথরুমে গোসল করছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। মা, আমি আসছি। রিয়াদের গলা। একটু দাঁড়াও, গোসল করছি বললা। কিন্তু রিয়াদ দরজা খুলে ভেতরে ঢুকে গেল। আমি দ্রুত তোয়ালে দিয়ে নিজেকে ঢাকলাম। কি করছিস? বের হয়ে যা। রিয়াদ একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মা, তুমি এখনও খুব সুন্দর গো। আমি রেগে গিয়ে চিৎকার করলাম, বের হয়ে যা এখনই। রিয়াদ বের হয়ে গেল। কিন্তু তার চোখে যে ভাব দেখলাম তা আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলল। সেই রাতে রিয়াদের আচরণ আরও অদ্ভুত হল। খাবার সময় সে আমার পাশে বসল, যা সে আগে কখনো করত না। হাত বাড়িয়ে আমার চুলে হাত দিল। কি করছিস? জিজ্ঞেস করলাম। মায়ের চুল কত সুন্দর কি বলে সে আমার গালে চুমু দিল। এটা স্বাভাবিক ছেলের ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু তার স্পর্শে আমার মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে রিয়াদ আমার ঘরে এলো। মা, আমি তোমার সাথে শুব? কেন? তুমি তো নিজের ঘরে ঘুমাও। আজ তোমার সাথে থাকতে ইচ্ছা করছে কি, এই বলে সে আমার বিছানায় শুয়ে পড়ল। আমি রাহুলের দিকে তাকালাম। রাহুল বলল, থাকুক। মাঝে মাঝে মায়ের সাথে শুতে চাওয়া স্বাভাবিক। কিন্তু রাতে যা ঘটল তা একেবারেই স্বাভাবিক ছিল না। রিয়াদ আমার কাছে ঘেঁষে শুয়ে আমাকে জড়িয়ে ধরল। তার হাত আমার শরীরের উপর বিচরণ করছিল। আমি তাকে দূরে সরিয়ে দিলাম। কি করছিস? মা, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে, কি নিরীহ গলায় বলল। কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা সাধারণ স্নেহ নয়। কিছু একটা ভুল হচ্ছে। পরের দিন থেকে রিয়াদের আচরণ আরও বেশি অস্বাভাবিক হয়ে গেল। সে আমার পেছনে পেছনে ঘুরত। আমি যেখানেই যাই সেখানেই হাজির। মা, তুমি একদম একা থেকো না। আমি তোমার সাথে থাকব এই বলে সে সব সময় আমার পাশে থাকার চেষ্টা করত। এমনকি আমি রান্নাঘরে কাজ করার সময়ও সে পেছনে এসে দাঁড়াত। কখনো কখনো আমার কোমরে হাত রাখত। একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, রিয়াদ, তোমার কি হয়েছে? কেন এমন আচরণ করছ? রিয়াদ নিচু মুখে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না সেটা তো জানি। কিন্তু তোমার আচরণ আমার আচরণে কি সমস্যা? সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আমি কিছু বলতে পারলাম না। হয়তো আমিই ভুল ভাবছি। হয়তো রিয়াদ সত্যিই শুধু আমাকে ভালোবাসে। কিন্তু সেই সন্ধ্যায় যা ঘটল তা আমার সব সন্দেহকে সত্যি প্রমাণ করল। আমি টিভি দেখছিলাম। রিয়াদ এসে আমার পাশে বসল। হঠাৎ সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চমকে উঠলাম। কি বলছিস? আমি সিরিয়াস মা। আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রিয়াদ, তুমি কি বলছ? আমি তোমার মা। আমি জানি। কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেও ভালোবাসি। আমি তোমাকে স্পর্শ করতে চাই। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি দাঁড়িয়ে বললাম, রিয়াদ, তুমি পাগল হয়ে গেছ? রিয়াদ উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। মা, আমি তোমার শরীর স্পর্শ করতে চাই। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। দূর হও আমার কাছ থেকে। মা, তুমি কেন রাগ করছ? আমি তো তোমাকে ভালোবাসি। রিয়াদ আবার কাছে আসার চেষ্টা করল। আমি চিৎকার করে বললাম, এটা ভালোবাসা নয়, এটা পাপ। তখনই রাহুল অফিস থেকে ফিরল। আমার চিৎকার শুনে দৌড়ে এলো। কি হয়েছে? আমি সব বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু রিয়াদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল সব সত্যি। রাহুল রিয়াদের দিকে ধেয়ে গিয়ে তাকে একটা থাপ্পড় মারল। কি করছিস তুই? রিয়াদ গাল চেপে ধরে বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা অসুস্থতা। রাহুল চিৎকার করল। তারপর যা ঘটল তা আমাদের পুরো পরিবারকে ভেঙে দিল।
রিয়াদ বাড়ি ছেড়ে চলে গেল। সে বলল, আমি যদি মাকে পেতে না পারি আমি এই বাড়িতে থাকব না গি। আমরা তাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু সে কোথাও পাওয়া গেল না। দিন যেতে লাগল। আমি নিজেকে দোষ দিতে থাকলাম। হয়তো আমার কোনো ভুল ছিল। হয়তো আমি রিয়াদকে ভুল বার্তা দিয়েছিলাম। রাহুল আমাকে বোঝানোর চেষ্টা করল, মীরা, এটা তোমার দোষ নয়। রিয়াদের মানসিক সমস্যা আছে গি। কিন্তু আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। রাতে ঘুম আসত না। দিনে খেতে পারতাম না। সানিয়াও বুঝতে পারছিল পরিবারে কিছু একটা সমস্যা হয়েছে। সে জিজ্ঞেস করল, মা, ভাইরা কোথায়? ভাইজা বন্ধুদের সাথে আছে কি, এই বলে এড়িয়ে গেলাম। 1 মাস পর হঠাৎ রিয়াদ ফিরে এলো। কিন্তু সে আগের মতো ছিল না। দেখতে লাগছিল অনেক দুর্বল। চোখের নিচে কালি, চুল এলোমেলো। মা, আমি ভুল করেছি। সে আমার পায়ে পড়ে কাঁদতে শুরু করল। আমার বুকটা ফেটে গেল। রিয়াদ, উঠো। মা, আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি কি করছি। সে কাঁদতেই থাকল। রাহুলও এসে দাঁড়াল। রিয়াদ, তুই কোথায় ছিলি? বাবা, আমি নিজেকে শাস্তি দিয়েছি। আমি বুঝতে পেরেছি আমার ভুল। রিয়াদ উঠে দাঁড়াল। দেখতে পেলাম তার হাতে কাটা দাগ। এগুলো কি? আমি চিৎকার করে বললাম। মা, আমি নিজেকে কেটেছি। আমার শাস্তি হওয়া উচিত ছিল। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। পাগল, এসব কি করেছিস? মা, আমি ডাক্তারের কাছে গিয়েছি। তিনি বলেছেন আমার হরমোনাল সমস্যা ছিল। ওষুধ দিয়েছেন। সত্যিই পরে জানলাম রিয়াদের হরমোনাল ইমব্যালেন্স ছিল। টেস্টোস্টেরনের মাত্রা বেশি ছিল, যার কারণে তার এমন অস্বাভাবিক আচরণ হয়েছিল। ডাক্তার বলেছিলেন এটা একটা মেডিকেল কন্ডিশন। সঠিক চিকিৎসায় ভালো হয়ে যাবে। রিয়াদ নিয়মিত ওষুধ খেতে শুরু করল। ধীরে ধীরে তার আচরণ স্বাভাবিক হয়ে এল। কয়েক মাস পর রিয়াদ পড়াশোনায় মন দিল। তার একটা গার্লফ্রেন্ডও হল। নাম তানিয়া। একদিন তানিয়াকে বাড়িতে নিয়ে এল। মা, এই হল তানিয়া। তানিয়া খুবই সুন্দর মেয়ে, ভদ্র, শিক্ষিত। রিয়াদের সাথে খুব মানিয়ে যায়। তানিয়া আমাকে বলল, আন্টি, রিয়াদ সব সময় আপনার কথা বলে। বলে তার মা সবচেয়ে সুন্দর। আমি হেসে বললাম, রিয়াদ অতিরঞ্জিত করে গি। না আন্টি, সত্যি। আপনি অনেক সুন্দর। রিয়াদ এখন সম্পূর্ণ স্বাভাবিক। তার সাথে আমার সম্পর্কও আগের মতো মাছেলের হয়ে গেছে। সে আর আগের মতো অদ্ভুত আচরণ করে না। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল যা আমাদের জীবনে নতুন এক রহস্যের সূচনা করল। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি আমার পুরনো বাড়িতে আছি। সেই বাড়িটা যেখানে আমার শৈশব কেটেছে। কিন্তু বাড়িটা আগের মতো নেই। অনেক বড়, অনেক সুন্দর। আর সেখানে একটা গুপ্ত কক্ষ আছে যার অস্তিত্ব আমি আগে জানতাম না। স্বপ্নে আমি সেই কক্ষে ঢুকে দেখি সেখানে রাখা আছে অনেক পুরনো জিনিস, বইপত্র, ছবি, গহনা, আর একটা পুরনো সিন্দুক। সিন্দুকটা খুলে দেখি ভেতরে একটা চিঠি। চিঠিতে লেখা, যে এই চিঠি পড়বে সে আমাদের পারিবারিক গুপ্তধনের উত্তরাধিকারী। ঘুম ভেঙে গেল। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, যেন এই স্বপ্নের কোনো মানে আছে। সকালে রাহুলকে স্বপ্নের কথা বললাম। খুবই অদ্ভুত স্বপ্ন। মনে হচ্ছে এটা শুধু স্বপ্ন নয়। রাহুল হেসে বলল, স্বপ্ন তো স্বপ্নই, এর বেশি কিছু নয়। কিন্তু আমার মন বলছিল অন্য কথা। আমি ঠিক করলাম আমার পুরনো বাড়িতে যাব। সেই বাড়িটা এখন আমার চাচার দখলে। চাচাকে ফোন করলাম। চাচা, আমি একবার পুরনো বাড়িটা দেখতে যেতে চাই। কোনো সমস্যা নেই, তুমি যখন খুশি আসতে পারো। পরের দিনই রিয়াদ আর সানিয়াকে নিয়ে পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা আগের মতোই আছে, কিন্তু কিছুটা পুরনো হয়ে গেছে। চাচা বললেন, মীরা, এই বাড়িতে কিছু অদ্ভুত জিনিস আছে। মাঝে মাঝে অদ্ভুত শব্দ হয়। কি ধরনের শব্দ? রাতের বেলা মনে হয় কেউ ঘোরাফেরা করছে, কিন্তু কাউকে দেখা যায় না। আমার গায়ে কাটা দিল। চাচা, আমি পুরো বাড়িটা ঘুরে দেখতে চাই। চাচা চাবি দিয়ে দিলেন। আমি রিয়াদ আর সানিয়াকে নিয়ে বাড়ির এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত ঘুরলাম। দোতলায় গিয়ে আমার পুরনো রুমটা দেখলাম। সব কিছু আগের মতোই আছে, কিন্তু হঠাৎ আমার নজরে পড়ল একটা দেয়ালে অদ্ভুত একটা চিহ্ন।
রিয়াদকে ডাকলাম। এই চিহ্নটা আগে ছিল? রিয়াদ দেখে বলল, মা, এটা তো গোপন দরজার চিহ্ন মনে হচ্ছে কি। আমার বুক ধক ধক করতে লাগল। স্বপ্নের সেই গুপ্ত কক্ষের কথা মনে পড়ে গেল। চিহ্নটার উপর চাপ দিলাম। হঠাৎ দেয়ালটা সরে গেল। ভেতরে একটা গোপন পথ। সানিয়া চিৎকার করে বলল, মা, এটা কি? আমিও জানি না, গিয়ে আমার গলা কাঁপছিল। রিয়াদ মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভেতরে ঢুকল। মা, এখানে একটা ছোট কক্ষ আছে কি। আমিও ঢুকে গেলাম। সত্যিই একটা ছোট কক্ষ। আর সেখানে রাখা আছে একটা পুরনো সিন্দুক। হুবহু স্বপ্নের মতো। কাঁপতে কাঁপতে সিন্দুকটা খুললাম। ভেতরে একটা চিঠি, কিছু পুরনো গহনা আর একটা মানচিত্র। চিঠিটা পড়লাম। সেখানে লেখা, প্রিয় উত্তরাধিকারী, তুমি যদি এই চিঠি পড়ছ, তাহলে বুঝতে হবে তুমি আমাদের পরিবারের বিশেষ ক্ষমতার অধিকারী। তোমার স্বপ্নে যা দেখবে তার সাথে বাস্তবতার যোগ আছে কি। আমার মাথা ঘুরে গেল। রিয়াদ, এটা কি বলছে? রিয়াদ চিঠিটা পড়ে বলল, মা, এটা তো অবিশ্বাস্য। আমাদের পরিবারে নাকি অতিপ্রাকৃত ক্ষমতা আছে কি। মানচিত্রটা দেখলাম। সেখানে এই এলাকার বিভিন্ন জায়গার ছবি আঁকা। আর একটা জায়গায় ক্রস চিহ্ন দেওয়া। সেখানে লেখা, মূল গুপ্তধন উ। সানিয়া উত্তেজিত হয়ে বলল, মা, আমরা গুপ্তধনের খোঁজে বের হব? আমি দ্বিধায় পড়ে গেলাম। এটা কি সত্যি নাকি কোনো কাকতালীয় ব্যাপার? কিন্তু যখন বাড়িতে ফিরে এসে রাহুলকে সব বললাম, তখন আরও অদ্ভুত কিছু জানতে পারলাম। রাহুল বলল, মীরা, তোমার দাদু সম্পর্কে আমি কিছু শুনেছিলাম। তিনি নাকি তন্ত্রমন্ত্র জানতেন গো। সেটা তো আমি জানতাম না গি। তোমার বাবা কখনো এসব বিষয়ে কথা বলতেন না। কিন্তু গ্রামের লোকেরা বলতো তোমার দাদু ভবিষ্যৎ দেখতে পেতেন গু। এই কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। পরের দিন রাতে আবার স্বপ্ন দেখলাম। এবার দেখলাম সেই মানচিত্রের জায়গাটা। স্পষ্ট দেখতে পাচ্ছি একটা বড় গাছের নিচে একটা পাথর। পাথরের নিচে কিছু একটা লুকানো আছে। সকালে উঠে রিয়াদকে বললাম, আমরা আজই সেই জায়গাটায় যাব উ। রিয়াদ খুশি হয়ে বলল, চলো মা, অ্যাডভেঞ্চার হবে উ। মানচিত্র অনুযায়ী জায়গাটা ছিল শহর থেকে ২৫ কিলোমিটার দূরে একটা জঙ্গলে। আমরা সকালে বের হলাম। রাহুলও আমাদের সাথে গেল। সানিয়া স্কুলে ছিল। জঙ্গলটা বেশ ঘন। কিন্তু মানচিত্র অনুযায়ী হাঁটতে থাকলাম। প্রায় ২ ঘণ্টা পর দেখতে পেলাম সেই বড় গাছটা। গাছটার নিচে সত্যিই একটা বড় পাথর আছে। হুবহু স্বপ্নের মতো। রিয়াদ আর রাহুল মিলে পাথরটা সরানোর চেষ্টা করল। অনেক কষ্টে সরানো গেল। পাথরের নিচে একটা গর্ত। গর্তে একটা কাপড়ে মোড়ানো কিছু। কাঁপতে কাঁপতে কাপড়টা খুললাম। ভেতরে একটা পুরনো বই আর একটা স্বর্ণের তৈরি তাবিজ। বইটা খুলে দেখি, এখানে বিভিন্ন তন্ত্রমন্ত্রের কথা লেখা। আর সবচেয়ে বড় কথা, এখানে লেখা আছে আমাদের পারিবারিক ইতিহাস। পড়তে পড়তে জানলাম, আমাদের পরিবারের নারীদের বিশেষ ক্ষমতা আছে। তারা স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পারেন। আর পুরুষেরা এই ক্ষমতা সহায়তা করতে পারেন। আমার দাদু এই বইটা লুকিয়ে রেখে গিয়েছিলেন, যাতে তার বংশধরেরা নিজেদের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। রাহুল বইটা দেখে বলল, মীরা, এটা কি সত্যি? আমি জানি না। কিন্তু এতদিনের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সত্যি গে। বাড়িতে ফিরে এসে বইটা পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল কিভাবে স্বপ্নের ক্ষমতা ব্যবহার করতে হয়, কিভাবে ভবিষ্যৎ দেখা যায়। আমি চেষ্টা করে দেখলাম। সত্যিই কাজ হল। আমি স্বপ্নে দেখতে পারলাম পরের দিন কি ঘটবে। আর সেটা সত্যিই ঘটল। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, আমার সত্যিই বিশেষ ক্ষমতা আছে। একদিন স্বপ্নে দেখলাম, আমাদের পাড়ায় একটা দুর্ঘটনা হবে। একটা বাচ্চা গাড়ির নিচে পড়ে যাবে। পরের দিন সকালে আমি সেই জায়গায় গিয়ে অপেক্ষা করলাম। সত্যিই সেই বাচ্চাটা রাস্তায় দৌড়ে এলো। একটা গাড়ি আসছিল। আমি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে টেনে নিয়ে এলাম। দুর্ঘটনা এড়ানো গেল। এরপর থেকে আমি নিয়মিত স্বপ্নে বিভিন্ন ভবিষ্যৎ দেখতে পেতাম। আর সেই অনুযায়ী সতর্ক হয়ে থাকতাম। রিয়াদ আর সানিয়াও আস্তে আস্তে এই ক্ষমতা পেতে শুরু করল। বিশেষ করে সানিয়া। সে খুবই তীক্ষ্ণ স্বপ্ন দেখত। একদিন সানিয়া এসে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি আমাদের বাড়িতে চোর আসবে গু। আমরা সতর্ক হয়ে রইলাম। সত্যিই সেই রাতে একজন চোর আমাদের বাড়িতে ঢুকার চেষ্টা করল। কিন্তু আমরা প্রস্তুত থাকায় তাকে ধরে ফেললাম।
এইভাবে আমাদের পারিবারিক ক্ষমতা ব্যবহার করে আমরা নিজেদের আর অন্যদের সাহায্য করতে শুরু করলাম। কিন্তু এই ক্ষমতার সাথে সাথে এলো নতুন দায়িত্ব। আমাদের বুঝতে হলো যে আমাদের কাছে যে ক্ষমতা আছে তা অপব্যবহার করা যাবে না। দাদুর বইয়ে লেখা ছিল, এই ক্ষমতা শুধু মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। নিজের স্বার্থে ব্যবহার করলে ক্ষমতা চলে যাবে গু। আমি এই নিয়ম মেনে চলার চেষ্টা করতাম। কখনো কখনো মনে হতো লটারির নম্বর দেখে নিই। কিন্তু নিজেকে সামলে রাখতাম। একদিন আমার এক প্রতিবেশী এসে বলল, মীরা, শুনেছি তুমি স্বপ্নে সত্যি দেখতে পাও। আমার মেয়ে হারিয়ে গেছে। তুমি কি বলতে পারবে সে কোথায়? আমি দ্বিধায় পড়ে গেলাম। লোকে জানতে পারলে তো আরও সমস্যা হবে। কিন্তু একটা বাচ্চা হারিয়ে গেছে। মায়ের কষ্ট দেখে আমি রাজি হয়ে গেলাম। সেই রাতে স্বপ্নে চেষ্টা করলাম। দেখতে পেলাম মেয়েটা শহরের এক বস্তিতে আছে। কিছু খারাপ লোক তাকে ধরে রেখেছে। পরের দিন পুলিশকে খবর দিলাম। পুলিশ গিয়ে মেয়েটাকে উদ্ধার করে আনল। এই ঘটনার পর আমার খ্যাতি ছড়িয়ে পড়ল। লোকে আমার কাছে আসতে শুরু করল বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। আমি যতটা পারতাম সাহায্য করতাম। কিন্তু সবার সাহায্য করা সম্ভব হচ্ছিল না। রাহুল বলল, মীরা, তুমি এত সবার সাহায্য করছ, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো গো। সত্যি কথা, এত স্বপ্ন দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। রাতে ঘুম হতো না। দিনে মাথা ব্যথা থাকত। একদিন দাদুর বই পড়তে পড়তে দেখলাম সেখানে লেখা আছে ক্ষমতার ব্যবহার সীমিত রাখার উপায়। আমি সেই উপায় অবলম্বন করলাম। শুধু জরুরি ক্ষেত্রেই স্বপ্নের ক্ষমতা ব্যবহার করতে শুরু করলাম। এইভাবে আমাদের পারিবারিক জীবন স্বাভাবিক হয়ে এল। রিয়াদের সেই হরমোনাল সমস্যার কথা আর কখনো উঠত না। সে তানিয়ার সাথে সুখে আছে। সানিয়াও তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। সে শুধু পরীক্ষার আগে স্বপ্নে দেখে নিয়ে কি প্রশ্ন আসবে। একদিন তানিয়া আমাকে বলল, আন্টি, আমি আর রিয়াদ বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, আমাদের আপত্তি নেই গু। রিয়াদ আর তানিয়ার বিয়ে হল। বিয়ের আগে আমি স্বপ্নে দেখে নিয়েছিলাম তাদের দাম্পত্য জীবন সুখের হবে। বিয়ের পর রিয়াদ আলাদা বাড়িতে চলে গেল। কিন্তু প্রতিদিনই আমাদের সাথে যোগাযোগ রাখে। একবার তানিয়া গর্ভবতী হল। আমি স্বপ্নে দেখলাম তাদের একটা ছেলে হবে। আর সেই ছেলেরও আমাদের পারিবারিক ক্ষমতা থাকবে। সত্যিই একটা সুন্দর ছেলে হল। নাম রাখলাম অর্ক। অর্ক যখন ৩ বছর বয়সে, তখন থেকেই তার মধ্যে অদ্ভুত লক্ষণ দেখা গেল। সে খেলার ছলে এমন সব কথা বলত যা পরে সত্যি হয়ে যেত। একদিন অর্ক বলল, দাদি, কাল বৃষ্টি হবে। পরের দিন সত্যিই বৃষ্টি হল, যদিও আবহাওয়ার পূর্বাভাসে রৌদ্রোজ্জ্বল দিনের কথা বলা হয়েছিল। আমি বুঝতে পারলাম আমাদের পারিবারিক ক্ষমতা পরবর্তী প্রজন্মেও চলে গেছে। এভাবেই আমাদের অদ্ভুত কিন্তু সুন্দর পারিবারিক জীবন চলতে থাকল। আমাদের ক্ষমতার কথা গোপন রেখেই আমরা মানুষের সেবা করতে থাকলাম। কখনো কখনো মনে হয় এই ক্ষমতা একটা আশীর্বাদ। আবার কখনো মনে হয় দায়িত্বের বোঝা। কিন্তু একটা কথা নিশ্চিত, এই ক্ষমতা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি। রিয়াদের সেই অস্বাভাবিক আচরণের দিনগুলো এখন অতীত। আমরা সেই কষ্টের দিনগুলো ভুলে গিয়ে নতুন জীবন শুরু করেছি। আর আমি এখন একজন সুখী মা, শাশুড়ি আর দাদি। আমার স্বপ্নের ক্ষমতা দিয়ে আমি পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। কিন্তু জীবনে আরও অনেক রহস্য বাকি। কে জানে আগামীকাল আবার কি নতুন অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর এইভাবেই শেষ হলো আমার এই অদ্ভুত কিন্তু সত্যি গল্পটা। যা শুরু হয়েছিল একটা পুরনো ছবি দিয়ে, শেষ হলো নতুন এক পারিবারিক পরিচয় দিয়ে। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন ১৭ কি ১৮ হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া।
বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন।
ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার।
তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2টো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও, তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন।
আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে।
ঊনবিংশ অধ্যায় নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। বিংশ অধ্যায় পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। বিংশ অধ্যায় নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। বিংশ অধ্যায় 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায় উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল।
তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায় গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়।
এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। গিউ আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।